আচ্ছা, কগনিটিভ বায়াস শব্দটা হয়তো অনেকেই শুনে থাকবেন। জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে এটা হলো আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার পেছনের বিজ্ঞান। চলুন আজ এই দারুণ মজার ব্যাপারটা একটু ঘেঁটে দেখা যাক। কখনো কি এমন হয়েছে যে খুব বুদ্ধিমান খুব অভিজ্ঞ একজন মানুষ এমন একটা সিদ্ধান্ত নিল যা শুনে আপনার মনে হলো এটা কিভাবে সম্ভব, মানে উনি এমনটা ভাবলেন কি করে? এই যে অদ্ভুত একটা ব্যাপার, এর কারণটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যেই লুকিয়ে আছে। আমাদের মস্তিষ্ক জানেন তো দারুণ এক সুপার কম্পিউটার, কিন্তু এটারও তো শক্তি বাঁচাতে হয়, তাই না? তাই সে সবসময় কিছু বলা যেতে পারে গোপন শর্টকাট ব্যবহার করে। আর সমস্যাটা হলো এই শর্টকাটগুলোই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, প্রায়ই আমাদের অজান্তে। চিন্তাভাবনার এই যে একটা নির্দিষ্ট দিকে হেলে পড়ার প্রবণতা, এই যে একটা সিস্টেম্যাটিক ভুল, বিজ্ঞানীরা একেই বলেন কগনিটিভ বায়াস। মানে হলো যখন আমরা কোনো কিছু বিচার করি আমাদের মস্তিষ্ক পুরোপুরি নিউট্রাল বা নিরপেক্ষ থাকতে পারে না, একটু না একটু পক্ষপাতিত্ব করেই ফেলে। এখন প্রশ্ন হলো, মস্তিষ্ক এই পক্ষপাতিত্বটা করে কিভাবে? আসলে এর জন্য সে কিছু মেন্টাল টুলস ব্যবহার করে, যেগুলোর নাম হলো হিউরিস্টিক্স। এগুলোই হলো সেই শর্টকাট যা আমাদের চোখের পলকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু এই স্পিডের একটা দামও তো দিতে হয়, তাই না? আর সেই দামটাই হলো মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেওয়া। এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের ধারণাই বদলে দিয়েছিলেন দুজন গবেষক, ড্যানিয়েল কাহানেম্যান আর আমোস টেভারস্কি। সেই ১৯৭০-এর দশকে তাদের রিসার্চ প্রথমবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা নিজেদের যতটা যুক্তিবাদী বা র্যাশনাল ভাবি, আসলে তার কিছুই না। আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই আসে ওই মেন্টাল শর্টকাটগুলো থেকে। বিশেষ করে কাহানেম্যান তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে আমাদের চিন্তাভাবনার দুটো আলাদা সিস্টেমের কথা বলেছেন। আর এই দুটো সিস্টেমকে যদি একবার বুঝে ফেলা যায় তাহলে কগনিটিভ বায়াসের পুরো রহস্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের মস্তিষ্কের একদিকে আছে সিস্টেম 1, এটাকে ভাবতে পারেন আমাদের অটো পাইলট মোড। একেবারে ঝড়ের গতিতে কাজ করে, আবেগ দিয়ে চলে, ইনস্ট্যান্ট রিয়াকশন দেয়। আর অন্যদিকে আছে সিস্টেম 2, যেটা অনেক ধীর, অনেক বেশি অ্যানালিটিক্যাল, যুক্তি দিয়ে বিচার করে। আর আমাদের যত বায়াস তার প্রায় সবগুলোর জন্ম কিন্তু হয় ওই তাড়াহুড়ো করা সিস্টেম 1 থেকেই। চলুন এবার কয়েকটা খুব কমন বায়াসের উদাহরণ দেখা যাক। এমন কিছু উদাহরণ যা শুনলে মনে হবে, আরে এটা তো আমি রোজই করি, কিন্তু কখনো এভাবে ভাবিনি তো। সবচেয়ে কমন আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী বায়াস হলো কনফার্মেশন বায়াস। এর মানে কি? মানে হলো আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি, সেগুলাই বিশ্বাস করি যেগুলো আমাদের আগের ধারণার সাথে মিলে যায়। কেউ উল্টো কিছু বললেই হয় আমরা সেটা এড়িয়ে যাই, না হয় পাত্তাই দিই না। আরে নিজের সোশ্যাল মিডিয়া ফিডের কথা ভাবুন না একবার, পুরো খেলাটাই তো এটার উপর চলছে। এরপর আসি অ্যাঙ্কারিং এফেক্টে। ধরুন আপনি একটা দোকানে ঢুকলেন, একটা জিনিসের প্রথম যে দামটা শুনলেন, ব্যাস আপনার মস্তিষ্ক ওখানেই একটা অ্যাঙ্কার বা নোঙর ফেলে দিল। এরপরে সব দর কষাকষি, সব আলোচনা কিন্তু এই প্রথম সংখ্যাটাকে ঘিরে ঘুরপাক খাবে। যদিও আসল কথা হলো ওই প্রথম দামটার হয়তো কোনো যৌক্তিক ভিত্তিই ছিল না। আর একটা দারুণ মজার জিনিস হলো অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। ব্যাপারটা কি? যে ঘটনা বা তথ্য আমাদের মাথায় খুব সহজে চলে আসে, আমাদের মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সত্যি। যেমন ধরুন, টিভিতে যদি বারবার একটা প্লেন দুর্ঘটনার খবর দেখানো হয়, আমাদের কি মনে হবে? প্লেনে চড়াটা খুবই রিস্কি। অথচ ডেটা বা পরিসংখ্যান ঘাটলে হয়তো দেখা যাবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি মারা যায়। কিন্তু ওই খবরটা তো আমাদের মাথায় চট করে আসে না, তাই না? এখন তাহলে আসল প্রশ্নে আসা যাক। আমাদের মস্তিষ্ক এত উন্নত একটা জিনিস, সে কেন এমন বোকার মতো ভুলগুলো করে? এটা কি আমাদের ব্রেইনের ডিজাইনের কোনো ফল্ট, কোনো বাগ, নাকি এর পেছনেও কোনো গভীর কারণ লুকিয়ে আছে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এই যে দেখুন, আমাদের ছোট্ট এই মস্তিষ্কটা আমাদের শরীরের মোট এনার্জির প্রায় 20% একাই খরচ করে ফেলে। ভাবা যায় এটা সাংঘাতিক একটা শক্তিখেকো অঙ্গ। আর এই বিপুল শক্তি বাঁচানোর জন্যই মস্তিষ্ককে শর্টকাটের উপর নির্ভর করতে হয়। একটু ভাবুন তো আমাদের সেই আদিম পূর্বপুরুষদের কথা। জঙ্গলে ঝোপের আড়ালে একটা খসখস শব্দ হলো, এখন কি সে বসে বসে ভাববে ওটা কি বাঘ নাকি খরগোশ? ততক্ষণে তো খেলা শেষ, তাকে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাতে হয়েছে। যারা পালিয়েছে তারাই বেঁচেছে। তাই এই বায়াসগুলো আসলে মস্তিষ্কের কোনো ভুল বা ত্রুটি নয়, বরং এগুলো হলো হাজার হাজার বছর ধরে সারভাইভ করার জন্য তৈরি হওয়া একটা ফিচার। তো সেই সময়ের জন্য এই শর্টকাটগুলো হয়তো জীবন বাঁচিয়েছে, কিন্তু আজকের এই জটিল মডার্ন দুনিয়ায় এখানে এই শর্টকাটগুলোই আমাদের জন্য নানা রকম সমস্যা তৈরি করছে। তাহলে প্রশ্ন হলো, এই যে আমাদের মনের ভেতরের ফাঁদগুলো, এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? একটি ভেবে দেখুন কোথায় নেই এর প্রভাব। রাজনীতি, শেয়ার বাজার, আমাদের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড,
এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কেও সব জায়গায় এই বায়াসগুলো মারাত্মক প্রভাব ফেলছে। আর ঠিক এই কারণেই আমরা প্রায়ই ভুল তথ্যে বিশ্বাস করে ফেলি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর আজকের দিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদের এই কনফার্মেশন বায়াসকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। এর অ্যালগোরিদমগুলো তো এভাবেই ডিজাইন করা, তাই না? আমরা যা দেখতে চাই, যা বিশ্বাস করতে চাই, শুধু সেটাই আমাদের সামনে বারবার তুলে ধরে। ফলে কি হয়, আমরা নিজেদের মতামতের একটা বুদবুদের মধ্যে, একটা ইকো চেম্বারের মধ্যে আটকে পড়ি। তবে একটা ভালো খবর আছে, পুরোপুরি এই বায়াস থেকে মুক্ত হওয়া হয়তো সম্ভব না, কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে এর প্রভাব অনেকটাই কমিয়ে আনতে পারি। কিভাবে? যেমন ইচ্ছে করে নিজের মতের বাইরের লোকের কথা শোনা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামা, একটু ভাবা, যে কোনো তথ্য পাওয়ার পর সেটাকে যাচাই করা, আর সবচেয়ে কঠিন কাজটা হলো নিজের বিশ্বাসকেই মাঝে মাঝে একটু চ্যালেঞ্জ করে দেখা। এই অভ্যাসগুলো কিন্তু আমাদের অনেক বেশি যুক্তিবাদী করে তুলতে পারে। যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমাদের মস্তিষ্ক এভাবে শর্টকাট নেওয়ার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে স্বাধীন চিন্তা বা নিজের মতো করে ভাবা, এই কথাটার আসল মানেটা কি? আমরা কি সত্যিই স্বাধীনভাবে চিন্তা করি, নাকি আমরা আসলে আমাদের এই বায়াসগুলোরই দাস? উত্তরটা না হয় আপনারাই ভাবুন। কখনো কি মনে হয়েছে আমাদের এত শক্তিশালী মস্তিষ্কও কেন মাঝে মাঝে আমাদেরকেই বোকা বানিয়ে দেয়? চলুন আজ আমাদের ব্রেনের এই বারবার ভুল করার পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। ব্যাপারটা আসলেই কিন্তু অদ্ভুত, তাই না? মানে ভাবুন তো একবার, মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রগুলোর একটা, আর সেটাই কিনা এত সহজে ভুল পথে চলে যায়। চলুন একটু গভীরে গিয়ে দেখি আসল কারণটা কি। তো মস্তিষ্কের এই যে অদ্ভুত একটা প্রবণতা, এটার কিন্তু একটা নাম আছে। বিজ্ঞানীরা একে বলেন কগনিটিভ বায়াস। সহজ ভাষায় বলতে গেলে এটা এক ধরনের মেন্টাল শর্টকাট। আমাদের ব্রেন চায় সবসময় কম খাটুনিতে কাজ সারতে, তাই সেই শর্টকাটগুলো ব্যবহার করে। কিন্তু সমস্যা হলো, এই শর্টকাটগুলোই অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। আর এই ধারণাটা প্রথম বিস্তারিতভাবে তুলে ধরেন ড্যানিয়েল কাহেনেমান আর আমোস টেভারস্কির মতো মনোবিজ্ঞানীরা সেই 70-এর দশকে। এই যে মেন্টাল শর্টকাট, এগুলোকে টেকনিক্যালি বলা হয় হিউরিস্টিক্স। এগুলোর মূল উদ্দেশ্য হল স্পিড, অ্যাকিউরেসি নয়। মানে ঠিকঠাক হওয়ার চেয়ে তাড়াতাড়ি হওয়াটা বেশি জরুরি। কারণটা কি? কারণ আমাদের মস্তিষ্ক চায় সবসময় শক্তি বাঁচাতে, আর এই হিউরিস্টিক্সগুলো ঠিক সেই কাজটাই করে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, মস্তিষ্ক কেন এত শর্টকাটের পেছনে ছোটে? এর পেছনে রহস্যের প্রথম সূত্রটা হলো মস্তিষ্কের শক্তি বাঁচানোর একটা প্রচণ্ড তাগিদ। জানেন কি, আমাদের ছোট্ট এই মস্তিষ্কটা পুরো শরীরের মোট শক্তির প্রায় 20% একাই খরচ করে ফেলে। ভাবা যায়, এটা আসলেই একটা পাওয়ার হাউস। তো এত শক্তি খরচ করে যে মস্তিষ্ক চলে, সেটা ও সামলায় কিভাবে? এর জন্য ওর একটা দারুণ কৌশল আছে। মস্তিষ্ক আসলে দুটো আলাদা সিস্টেমে কাজ করে, আর এই দুটো সিস্টেম বুঝতে পারলেই বায়াসের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম যেন আমাদের মাথায় দুটো অপারেটিং সিস্টেম চলছে। একটা হলো সিস্টেম 1, আমাদের অটোপাইলট মোড। এটা খুব ফাস্ট, অটোমেটিক আর আবেগের উপর চলে। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ কগনিটিভ বায়াসের জন্ম কিন্তু এখানেই। অন্যদিকে আছে সিস্টেম 2, এটা হলো ধীর, যুক্তিবাদী আর সবকিছু বিশ্লেষণ করে চলে। কিন্তু এটাকে চালু করতে বেশ এফোর্ট দিতে হয়, মানে ভালোই শক্তি খরচ হয়। আচ্ছা, শক্তি বাঁচানোর ব্যাপারটা তো গেল। এবার আসা যাক রহস্যের দ্বিতীয় সূত্রে, আর সেটা হলো এই মেন্টাল শর্টকাটগুলোর পেছনের বিবর্তনের ইতিহাস। এক মুহূর্তের জন্য আমাদের আদিম পূর্বপুরুষদের কথা ভাবুন তো। জঙ্গলে, যেখানে পদে পদে বিপদ, সেখানে একটু দেরি করে সিদ্ধান্ত নেওয়ার মানেই কিন্তু ছিল মৃত্যু। তাই টিকে থাকার জন্য একটা পারফেক্ট সিদ্ধান্তের চেয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি জরুরি ছিল। কাজে এই শর্টকাটগুলো আসলে কোনো ভুল ছিল না, এগুলো ছিল জীবন বাঁচানোর এক দারুণ কৌশল। যেমন ধরুন, ঝোপের আড়াল থেকে একটা খসখস শব্দ এলো। এখন কি দাঁড়িয়ে বিশ্লেষণ করার সময় আছে যে ওটা বাতাসের শব্দ নাকি কোনো বাঘ বসে আছে? একদমই না। প্রথম কাজ হবে দৌড়ে পালানো। বিপদ মনে করে পালিয়ে যাওয়াটাই তখন সবচেয়ে সেফ অপশন ছিল। আর এটাই হলো সার্ভাইভালের জন্য একটা ক্লাসিক হিউরিস্টিক। ভাবুন, যদি শব্দটা বাতাসেরও হয়, দৌড় দিলে আপনার তেমন কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি সত্যিই ওখানে কোনো বিপদ থাকত, তাহলে এই এক দৌড়ের জন্য আপনার জীবনটা বেঁচে গেল। মানে বেঁচে থাকার পুরস্কারের কাছে একটু ভুল করার ঝুঁকিটা কিছুই না। আর ঠিক এখানেই এসে মূল সমস্যাটা শুরু হয়। আমাদের অবস্থাটা হয়েছে অনেকটা লেটেস্ট কম্পিউটারে একটা বহু পুরনো সফটওয়্যার চালানোর মতো। আমাদের মস্তিষ্কটা তৈরি হয়েছিল এমন এক পৃথিবীর জন্য যা এখন আর নেই। যে সার্ভাইভাল শর্টকাটগুলো আমাদের পূর্বপুরুষদের জীবন বাঁচাত, সেই একই শর্টকাটগুলো আজকের এই জটিল আধুনিক দুনিয়ায় আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। সেটা টাকা পয়সার সিদ্ধান্ত হোক বা আমাদের ব্যক্তিগত সম্পর্ক।
আমাদের এই আদিম অপারেটিং সিস্টেমটা আজকের পৃথিবীর চ্যালেঞ্জগুলোর সাথে ঠিকঠাক খাপ খাওয়াতে পারে না। তো আমাদের ভেতরে গেঁথে থাকা এই বায়াসগুলো আজকের দিনে ঠিক কিভাবে কাজ করে চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। রাজনৈতিক মতামত দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় আমরা কি দেখি, কি কিনি বা কার সাথে মিশি, সবকিছুর পেছনেই এই বায়াসগুলো চুপচাপ কাজ করে যাচ্ছে। আমরা হয়তো টেরও পাই না, কিন্তু আমাদের প্রায় প্রত্যেকটা সিদ্ধান্তই এর দ্বারা প্রভাবিত হচ্ছে। একটা খুব সহজ উদাহরণ দিই, কনফার্মেশন বায়াস। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমগুলো কিন্তু এটাকেই কাজে লাগায়। ওরা জানে আমরা কি বিশ্বাস করি, আর ঠিক সেই জিনিসগুলোই আমাদের সামনে তুলে ধরে। ফলে কি হয়, আমরা নিজেদের তৈরি একটা বুদবুদের মধ্যে আটকে যাই, যাকে বলে ইকো চেম্বার। এতে আমাদের পুরনো বিশ্বাসগুলো আরও শক্ত হয়, আর অন্য কোনো মত আমরা শুনতেই চাই না। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আমাদের মস্তিষ্ক বায়াস তৈরি করেছিল টিকে থাকার একটা কৌশল হিসেবে, কিন্তু এই আধুনিক পৃথিবীতে সেই জীবন বাঁচানো কৌশলই অনেক সময় আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর এটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোও কি এই অদৃশ্য বায়াসের শিকার হচ্ছে? এটা এমন এক অদৃশ্য শক্তি যা একদম নীরবে আমাদের অলক্ষ্যে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আর বিশ্বাসকে গড়ে দিচ্ছে। আসুন আমাদের মস্তিষ্কের এই শর্টকাটগুলোর পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। শুরুতেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা তো প্রায় সবাই ভাবি যে আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো পুরোপুরি আমাদের নিজস্ব যুক্তি আর বুদ্ধি দিয়ে নেওয়া, কিন্তু আসলে কি তাই, নাকি আমাদের মস্তিষ্কই আমাদের সাথে কোনো এক অদৃশ্য খেলা খেলছে? আচ্ছা, সবার আগে তো এটা বুঝতে হবে যে আমরা কেন এভাবে পক্ষপাত দুষ্ট হয়ে চিন্তা করি। এর মূল কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের মস্তিষ্ক সবসময় চেষ্টা করে সবচেয়ে সহজ রাস্তাটা, মানে একটা শর্টকাট খুঁজে বের করতে। চলুন এই শর্টকাটগুলোর পেছনের কারণটা জেনে নিই। কগনিটিভ বায়াসকে বলতে পারেন আমাদের ব্রেনের একটা এনার্জি বাঁচানোর কৌশল। ভাবুন তো, প্রতিদিন হাজার হাজার তথ্য আমাদের সামনে আসছে। এই সব কিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করা তো প্রায় অসম্ভব। তাই মস্তিষ্ক কিছু মানসিক শর্টকাট ব্যবহার করে, যেগুলোকে বলে হিউরিস্টিক্স। এগুলো আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঠিকই, কিন্তু প্রায় বড় বড় ভুলের কারণও হয়ে দাঁড়ায়। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, আমাদের মস্তিষ্কে দুটো আলাদা সিস্টেম কাজ করে। সিস্টেম 1 হল খুব দ্রুত, স্বয়ংক্রিয় আর আবেগ দিয়ে চালিত। আমাদের বেশিরভাগ চটজলদি সিদ্ধান্তগুলো কিন্তু এই সিস্টেম নেয়। আর সিস্টেম 2 হল বেশ ধীর, ভেবেচিন্তে, যুক্তি দিয়ে কাজ করে। আর মজার ব্যাপার হল, আমাদের প্রায় সব কগনিটিভ বায়াসের জন্ম হয় এই দ্রুতগতির সিস্টেম 1 থেকেই। এখন প্রশ্ন আসতেই পারে, মস্তিষ্ক কেন এত শর্টকাট ব্যবহার করে? কারণটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। আমাদের পুরো শরীরের মোট শক্তির প্রায় 20% একাই ব্যবহার করে আমাদের ছোট্ট মস্তিষ্কটা। তো এই বিপুল শক্তি বাঁচানোর জন্যই সে সবসময় সহজ রাস্তা খোঁজে। বিবর্তনের দিক দিয়েও যদি ভাবেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আমাদের টিকে থাকার জন্য খুব জরুরি ছিল। অনেক রকমের কগনিটিভ বায়াস আছে, তবে আজ আমরা কথা বলবো এমন 3টা বায়াস নিয়ে যা আমাদের জীবনে, মানে আমাদের রাজনীতি, টাকা পয়সার সম্পর্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে: কনফার্মেশন বায়াস, অ্যাঙ্কারিং এফেক্ট এবং অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। চলুন এবার সরাসরি চলে যাই বাস্তব জীবনে আর দেখি এই বায়াসগুলো রাজনীতি বা সোশ্যাল মিডিয়ার মতো এত বড় ক্ষেত্রে কিভাবে আমাদের প্রভাবিত করছে। কনফার্মেশন বায়াস আমাদের সবার মধ্যেই সাংঘাতিকভাবে শক্তিশালী। এর কারণে হয় কি, আমরা সেই সব তথ্যই বেশি করে খুঁজি এবং বিশ্বাস করি যা আমাদের আগের ধারণাগুলোকেই আরও মজবুত করে। আর এর উল্টো কোনো তথ্য পেলেই আমরা সেটাকে হয় এড়িয়ে যাই, নয়তো ভুল বলে উড়িয়ে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে বোঝা দরকার। আজকের এই ডিজিটাল যুগে কনফার্মেশন বায়াসকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। ফেসবুক বা ইউটিউব ঠিক সেই ভিডিও বা পোস্টগুলোই আমাদের সামনে তুলে ধরে যা আমাদের মতাদর্শের সাথে মিলে যায়। ফলে আমরা একটা ফিল্টার বাবলের মধ্যে আটকা পড়ে যাই। এটা এমন একটা জগৎ যেখানে নিজের মতের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই কানে আসে না। আর এর সরাসরি ফল কি হচ্ছে? সমাজে বাড়ছে রাজনৈতিক বিভেদ আর অসহিষ্ণুতা। আচ্ছা, রাজনীতি বা সোশ্যাল মিডিয়ার মতো বড় বিষয়গুলো তো গেল, এবার একটু আমাদের নিজেদের জীবনে তাকাই। কারণ টাকা পয়সা, ব্যবসা, এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই অদৃশ্য বায়াসগুলো মারাত্মক প্রভাব ফেলে। অ্যাঙ্করিং এফেক্ট বা নোংর প্রভাব হল আরেকটা খুব শক্তিশালী বায়াস। এখানে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একদম প্রথম যে তথ্যটা আমাদের সামনে আসে, আমাদের চিন্তা সেখানেই যেন একটা নোংরের মতো আটকে যায়। আর এর পরের সব সিদ্ধান্ত আমরা ওই প্রথম তথ্যটার উপর ভিত্তি করে নিই।
এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ আমরা শপিং করতে গেলেই দেখি। ধরুন একটা দোকানে একটা জুতোর দাম ট্যাগ করা আছে ৫,০০০ টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে সেটা ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ওই যে ৫,০০০ টাকার অ্যাঙ্কার বা নোংরটা, ওটা আমাদের মাথায় গেঁথে যায়। আর তখন আমাদের মনে হয়, বাহ, ২,০০০ টাকা তো একটা অসাধারণ ডিল। একইভাবে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিকও কাজ করে। যেমন যখন আমরা কোনো শেয়ার কেনার কথা ভাবি, তখন রিসেন্ট লাভ বা ক্ষতির খবরগুলোই আমাদের মনে বেশি প্রভাব ফেলে, কারণ ওগুলোই সহজে মনে আসে। আমরা দীর্ঘমেয়াদী ডেটা বা তথ্যকে প্রায়ই পাত্তা দিই না। এই অ্যাঙ্কারিং এফেক্ট কিন্তু শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের ব্যক্তিগত সম্পর্কেও এর প্রভাব অনেক। কারোর সাথে প্রথম দেখা হওয়ার পর আমাদের মনে যে ধারণাটা তৈরি হয়, সেটাই একটা অ্যাঙ্কার হিসাবে গেঁথে যায়। এই ফার্স্ট ইমপ্রেশন পরে সহজে বদলাতে চায় না, এমনকি যদি আমরা পরে সেই মানুষটার সম্পর্কে নতুন কোনো তথ্য পাই তারপরেও। এতক্ষণ তো অনেক সমস্যার কথা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের ব্রেনের অদৃশ্য ফাঁদ, এখান থেকে বের হওয়ার বা নিজেকে বাঁচানোর উপায় কি? আসুন কিছু কাজের কৌশল নিয়ে কথা বলা যাক। দেখুন, সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই বায়াসগুলো আমাদের চিন্তারই একটা স্বাভাবিক অংশ। এগুলোকে হয়তো একেবারে মুছে ফেলা সম্ভব না, কিন্তু সচেতনতার মাধ্যমে এদের প্রভাব অবশ্যই কমানো যায়। যেই মুহূর্তে আমরা জানব যে আমাদের মস্তিষ্ক শর্টকাট নিতে পারে, ঠিক সেই মুহূর্ত থেকেই আমরা আরও বেশি সতর্ক হয়ে যেতে পারব। স্বচ্ছভাবে চিন্তা করার জন্য এই কৌশলগুলো দারুণ কাজের। যেমন সক্রিয়ভাবে নিজের মতের বাইরের মানুষের কথাও শোনার অভ্যাস করা। কোনো বড় সিদ্ধান্ত, সেটা চাকরির ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত, খুব আবেগপ্রবণ অবস্থায় নেওয়া থেকে বিরত থাকা। আর সবচেয়ে জরুরি হল নিজের বিশ্বাসগুলোকে মাঝে মাঝে প্রশ্ন করা। আচ্ছা, আমি যা বিশ্বাস করি তার পেছনের আসল কারণটা কি? এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এমন কোনো বিশ্বাস বা ধারণা কি মনে আছে যাকে কোনোদিন প্রশ্ন করা হয়নি, বা যার বিপরীত কোনো মত শোনার চেষ্টাও করা হয়নি? উত্তরটা হয়তো আপনাকে বেশ অবাক করে দিতে পারে। আমরা তো সারাদিন কত চটজলদি সিদ্ধান্ত নিই, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই তাড়াহুড়োর সিদ্ধান্তগুলো আসলে কতটা ঠিক? আমাদের ব্রেন কিন্তু প্রায় কিছু শর্টকাট নেয়, আর একেই বলে কগনিটিভ বায়াস। তো চলুন আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করি কিভাবে এই পক্ষপাত দুষ্ট চিন্তাকে একটু কন্ট্রোলে এনে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু প্রশ্নটা হলো, এই কগনিটিভ বায়াস কি আদৌ কন্ট্রোল করা সম্ভব? মানে আমাদের ব্রেনের এই যে একটা স্বাভাবিক ঝোঁক, এটাকে কি আমরা সত্যি সত্যি নিয়ন্ত্রণ করতে পারি, নাকি এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে? চলুন এই চ্যালেঞ্জটার ভেতরে ঢোকা যাক। মজার ব্যাপার কি জানেন, এর সমাধানটা কিন্তু বায়াসকে একেবারে মুছে ফেলার মধ্যে নেই, কারণ সত্যি বলতে ওটা প্রায় অসম্ভব। আসল কৌশলটা হলো আমাদের ব্রেনের গিয়ারটা একটু বদলে ফেলা, মানে ফার্স্ট গিয়ার থেকে স্লো গিয়ারে শিফট করা, আমাদের যুক্তিবাদী চিন্তার সুইচটা অন করা। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানেম্যান এই ব্যাপারটারই নাম দিয়েছেন স্লো থিঙ্কিং বা সিস্টেম 2। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনার ব্রেনের ভেতর একজন গোয়েন্দা বসে আছে। সে কিন্তু হুট করে কিছু বিশ্বাস করে না, সব তথ্য খুঁটিয়ে দেখে, যুক্তি দিয়ে বোঝে, তারপর একটা সিদ্ধান্তে আসে। আমাদের ওই যে শর্টকাট নেওয়ার প্রবণতা, সেটার বিরুদ্ধে এটাই হলো আসল বর্ম। মানে আমাদের ব্রেনের ভেতরে যেন দুটো আলাদা সিস্টেম কাজ করছে। একটা হলো সিস্টেম 1, যেটা খুব ফাস্ট, ইমোশনাল, আর আমাদের বেশিরভাগ বায়াসের জন্য এটাই দায়ী। আর ঠিক তার উল্টো দিকে আছে সিস্টেম 2, একদম ধীর, যুক্তিবাদী, আর আমাদের সচেতন নিয়ন্ত্রণের হাতিয়ার। এই দুটোর পার্থক্যটা ধরতে পারলেই কিন্তু বায়াস কন্ট্রোল করার অর্ধেক কাজ শেষ। তাহলে আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যখনই কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়বে, তখন সিস্টেম 1-এর লাগামটা একটু টেনে ধরে সিস্টেম 2-কে ড্রাইভিং সিটে বসানো। কিন্তু প্রশ্ন হলো কিভাবে করব এটা? আচ্ছা, অনেক তো তত্ত্বকথা হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল বিষয় যাই। আমরা এখন এমন কয়েকটা কৌশল দেখব যেগুলো যে কেউ প্রতিদিনের জীবনে কাজে লাগিয়ে এই স্লো থিঙ্কিংকে একটা অভ্যাসে পরিণত করতে পারে। মূলত 3টা স্টেপ, আর এই 3টা কৌশল মিলে দারুণ একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে। এগুলো আমাদের চিন্তার স্পিড কমিয়ে দেয় আর আমাদের আরও যুক্তি দিয়ে ভাবতে সাহায্য করে। চলুন প্রত্যেকটা স্টেপ একটু ভেঙে ভেঙে দেখি। প্রথম আর সবচেয়ে জরুরি কৌশলটা হলো নিজের মতের বাইরের কথাও শোনা। আমাদের একটা স্বভাব আছে, আমরা শুধু সেই সব তথ্যই খুঁজি যেগুলো আমাদের বিশ্বাসকে আরও শক্ত করে। এটাকে বলে কনফার্মেশন বায়াস। ধরুন আপনি ঠিক করলেন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ফোন কিনবেন, তখন দেখবেন আপনি শুধু সেটার ভালো রিভিউগুলোই পড়ছেন। এই চক্রটা ভাঙতে হবে, সচেতনভাবে উল্টো মতটাও শুনতে হবে, তাহলেই না পুরো ছবিটা পরিষ্কার হবে। 2 নম্বর কৌশল, তথ্য যাচাই করা।
বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে একটা ভুল খবর ছড়াতে 1 সেকেন্ডও লাগে না, তাই কোনো কিছু বিশ্বাস করার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে এই খবরের সোর্সটা কি, এটা কি আসল তথ্য নাকি কারো ব্যক্তিগত মতামত। আর একটা জিনিস মনে রাখা খুব দরকার, যে খবরগুলো আমাদের বিশ্বাসকে একদম সমর্থন করে বা খুব আবেগপ্রবণ করে তোলে, সেগুলোকেই সবার আগে ভেরিফাই করা উচিত। আর ৩ নম্বর কৌশলটা হলো একটা ছোট্ট বিরতি নেওয়া। কোনো কিছুতে হুট করে রিয়্যাক্ট করা বা ফট করে সিদ্ধান্ত নেওয়ার যে একটা ঝোঁক থাকে, ওটাকে একটু থামানো। এই ছোট্ট একটা পজ আবেগের ঝড়টাকে শান্ত করার জন্য যথেষ্ট। আর ঠিক তখনই আমাদের ব্রেনের যুক্তিবাদী অংশ মানে সিস্টেম 2 জেগে ওঠার সুযোগ পায়। বিশ্বাস করুন, এই সামান্য একটা বিরতিই কিন্তু একটা ভুল আর একটা ঠিক সিদ্ধান্তের মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। তবে এই কৌশলগুলো কিন্তু তখনই ঠিকঠাক কাজ করবে যখন এর পেছনে একটা সঠিক মাইন্ডসেট থাকবে। কারণ বাইরের অ্যাকশনের চেয়েও জরুরি হলো আমাদের ভেতরের অ্যাটিটিউড। চলুন দেখি সেই আসল মানসিকতাটা ঠিক কি। বায়াসের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? খুব সহজ, কিন্তু মানাটা খুব কঠিন একটা কথা। কথাটা হলো, আমিও ভুল হতে পারি। এই যে নিজের ভুলের সম্ভাবনাকে মেনে নেওয়া, এটাই নতুন কিছু শেখার আর ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসার প্রথম দরজা। একটা খুব চালু কথা আছে না, যে নিজের ভুল স্বীকার করাই জ্ঞান অর্জনের প্রথম ধাপ। কথাটা কিন্তু 100% সত্যি। যখনই আমরা মেনে নিই যে আমাদেরও সীমাবদ্ধতা আছে, ঠিক তখনই নিজেদের উন্নতি করার আর ভালো সিদ্ধান্ত নেওয়ার আসল রাস্তাটা খুলে যায়। কিন্তু প্রশ্ন হল, এই মানসিকতা তৈরি হবে কিভাবে? আচ্ছা, শুরু করা যেতে পারে নিজের সবচেয়ে স্ট্রং কোনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। নিজেকে জিজ্ঞেস করুন, এমন কি প্রমাণ দেখলে আমি আমার এই মতটা বদলাতে রাজি হব? আর সবসময় মনে রাখবেন, নতুন তথ্যের ওপর ভিত্তি করে নিজের মত বদলানোটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা বুদ্ধির আর সাহসের পরিচয়। তো পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন এবার শেষ কথায় আসা যাক। দেখুন, কগনিটিভ বায়াস কন্ট্রোল করাটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা অনেকটা বাগানের যত্ন নেওয়ার মতো একটা ব্যাপার। আপনি যদি বাগানের যত্ন না নেন, তাহলে যেমন আগাছা জন্মায়, ঠিক তেমনি মনের যত্ন না নিলে এই পক্ষপাতদুষ্ট চিন্তাগুলো বাড়তেই থাকবে। তাই এর জন্য দরকার নিয়মিত চেষ্টা, সচেতনতা আর প্র্যাকটিস। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু কি ভেবে দেখা যায় আজ সারাদিনে আমরা নিজেরা কোনো বায়াসের মুখোমুখি হয়েছি কিনা? এই আলোচনা থেকে যা কিছু শিখলাম, সেগুলোকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য এটাই কিন্তু হতে পারে প্রথম স্টেপ। আজকের এই আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে সত্যিই খুব মূল্যবান। এরপর আর কোনো বিষয় নিয়ে আপনারা এরকম সহজ আলোচনা চান, সেটাও আমাদের কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসব। এরকম আরও ইন্টারেস্টিং আর গভীর আলোচনা দেখতে হলে আমাদের চ্যানেল কি, কেন, কোথায়, কিভাবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যুক্তির পথে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।